সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। শেষ সময়ে এসে জমে উঠেছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। ভোট বর্জনের নানামুখী তৎপরতা বিএনপির। ভোটারদের নিরুৎসাহিত করতে সারা দেশে লিফলেট বিতরণ করছে তারা। আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির আহ্বানে এবারও সাড়া দেবেন না জনগণ। নির্বাচন আরও বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও মন্তব্য তাদের। এদিকে ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। আচরণবিধি ভঙ্গের দায়ে বাতিল হয়েছে আরও একজনের প্রার্থিতা। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় জমছে উপজেলার ভোট। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শওকত মাহমুদ, সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব, আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক, এবং সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির তৎপরতা। ভোটারদের নিরুৎসাহিত করতে লিফলেট বিতরণ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে প্রতীক দেয়নি আওয়ামী লীগ। ৭৫-এর 15ই আগস্টের পর সেনাবাহিনীর উপর বিশ্বাস হারিয়েছিল মানুষ। সরকারের প্রচেষ্টায় জনগণের দুঃসময়ে পাশে থেকে অর্জন করেছে আস্থা। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী। জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি। কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তানসহ প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা। খাগড়াছড়ি ও মৌলভীবাজারে বজ্রপাতে মা ছেলে সহ 4 জনের মৃত্যু। অসহায় বৃদ্ধদের ক্ষত বিক্ষত করে আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্যপর দাবি ডিবি প্রধানের। অপরাধ গোপন রাখার দায় এড়াতে পারেন না স্ত্রীও। এবং আইন ভেঙে হাইটেক পার্কের 1100 কোটি টাকার 14 আইটি প্রকল্পে দরপত্র মূল্যায়ন কমিটি। প্রকল্প পরিচালক নিজেই হলেন কমিটির সভাপতি। মুখে কুলুপ এঁটেছে আইসিটি বিভাগ। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম, জমছে উপজেলা নির্বাচন। আগামী 8ই মে প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রচারণা শেষ দিকে রয়েছে। আগামীকাল মধ্যরাতে প্রচারণা শেষ হতে যাচ্ছে। শেষ মুহূর্তে যারা নির্বাচনে প্রার্থিতা করছেন তারা যেরকম মাঠ চষে বেড়াচ্ছেন, রাজনৈতিক দলগুলো অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির কেন্দ্রীয় নেতারাও নির্বাচনের পক্ষে বিপক্ষে, নির্বাচনের সুষ্ঠু হওয়া না হওয়া ইত্যাদি প্রসঙ্গে কথা বলছেন। এসব সহ অন্যান্য সমস্যা এবং বিষয়ে আলোচনা করব। শওকত ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আজকে উপজেলার ভোট শুরুতে, এর মধ্যে খবরের শিরোনামে আজকে আমাদের আছে উপজেলার ভোটে দেওয়া আওয়ামী লীগ তাদের প্রতীক দেয়নি। প্রতীক ছাড়াই আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচন করছেন। আর বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, মানে দলীয়ভাবে নেয়নি। আবার অনেক বিএনপি নেতা স্থানীয়ভাবে যারা জনপ্রিয় কিংবা প্রভাবশালী তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। এরই মধ্যে অনেক নেতাকে বিএনপি বহিষ্কার করেছে। তো সব কিছু মিলিয়ে নির্বাচনটা যেটি আগামী 8 তারিখ হতে যাচ্ছে প্রথম ধাপের, আপনার বিশ্লেষণে কেমন ধরা পড়ছে? মানে জাতীয় নির্বাচনের পর এটি প্রথম স্থানীয় সরকার নির্বাচন। উপজেলা নির্বাচন নিয়ে এখন রাজনীতির একটা মুখ্য বিষয় এই মুহূর্তে, এবং আওয়ামী লীগ উপজেলা নির্বাচন করছে এভাবে যে আওয়ামী লীগ মনে করেছিল যে দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন করবে যাতে করে অনেকেই অংশগ্রহণ করে, কিন্তু সেই ক্ষেত্রে অধিকাংশ জায়গায় দেখা গেল যে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরাই করছে। আওয়ামী লীগ প্রথমে একটা সিদ্ধান্ত নিল যে আত্মীয় স্বজনকে করা হবে, বারণ করা হবে, কিন্তু পরে আওয়ামী লীগ আবার বলল যে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের বারণ করা হবে না। আর এখন সর্বশেষে বলছে যে আত্মীয় স্বজন বলতে স্ত্রী ও সন্তান পর্যন্ত তারা দেখবেন, এই কথাটা বলেছেন। মনোনয়ন দেননি, প্রতীকও দেননি, কিন্তু নির্বাচনটা হচ্ছে। আওয়ামী লীগেরই অনেকেই নির্বাচন করছে। তো আমার মনে হয় সেই জায়গায় আওয়ামী লীগ আর পারবে না। তো নির্বাচন অবশ্যই উপজেলা নির্বাচন স্থানীয় নির্বাচন, এটা জমে উঠছে। কিন্তু একই পাশে বিএনপির যে আহ্বান জানিয়েছে বা বিএনপির জামাত বিরোধী দলের যারা আছে তারা বর্জন করেছেন, এবং বর্জনের পক্ষে তারা লিফলেট বিতরণ করছেন। এবং এই বর্জনের আহ্বানের একটা প্রভাব আছে, যেটা সংসদ নির্বাচনেও দেখা গেছে। কিছু প্রভাব পড়ে যে ভোটাররা ভোট দিতে চান না, সেটা আছে। তবে স্থানীয় সংস্থার নির্বাচনে এই বর্জনের আহ্বানটা একটা পর্যায় পর্যন্ত কাজ করে, পুরোটা কাজ করে না। কিন্তু এই বর্জনের আহ্বানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিএনপি ভোট বর্জনের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তারা যারা প্রার্থী হয়েছে বিএনপির সিদ্ধান্তকে অমান্য করে তাদেরকে সরাসরি বহিষ্কার করেছে, যেখানে আওয়ামী লীগের বহিষ্কার করার ঘটনা ঘটাতে পারেনি। এবং বিএনপি শুধু বহিষ্কারও করেনি, এবং জায়গায় জায়গায় দলীয় নেতাকর্মীদের বলে দিচ্ছে যে তারা যেন কোনোভাবেই তাদের কেউ যেন ভোট কেন্দ্রে না যায়। তো এই বিষয়গুলির মধ্যে দিয়ে প্রথম ধাপের যে ভোটটা হবে সেটা আমি মনে করি যে এটা
এটা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, কিন্তু কিছু কিছু জায়গায় বিএনপির যারা বহিষ্কৃত প্রার্থী আছেন তারাও আমি মনে করি স্থানীয় পর্যায়ে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, সংসদ নির্বাচনের পরে এই স্থানীয় সংসদ নির্বাচন আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। এই জন্য আপনি দেখলেন যে গত 2-3 দিন আগে যুক্তরাজ্যে যে স্থানীয় সংস্থাগুলোর নির্বাচন হয়েছে সেখানে বিপুলভাবে বিরোধী দলীয় প্রার্থীরা জয়ী হয়েছে, লেবার পার্টি জয়ী হয়েছে। সেখানে লন্ডনের মেয়র তৃতীয়বারের মতো হয়েছেন মিস্টার সাদিক, এবং অনেক কাউন্সিলর মানে 600 কাউন্সিলর মানে যেটা কনজারভেটিভরা লস করেছে, এবং ইভেন কনজারভেটিভরা রক্ষণশীলরা তৃতীয় ধাপে চলে গেছে, সেখানে লিবারেল ডেমোক্রেটরা সেকেন্ড পর্যায়ে এসছে। আসলে এইসব নির্বাচনে কিন্তু যদি সুষ্ঠু হয়, কতখানি সুষ্ঠু হবে জানি না, সুষ্ঠু যদি হয় তাহলে একটা ঘটনা ঘটে যে জনমতের প্রতিফলনটা ঘটে ওঠে। তা আমাদের এখানে যেটা হয়েছে, আওয়ামী লীগ হয়তো প্রার্থী দেয়নি বা আওয়ামী লীগের মনোনীত বা পছন্দের প্রার্থী নেই, কিন্তু এর ফলে যেটা হয় স্থানীয় পর্যায়ে যারা বেশি টাকা খরচ করবেন বা নির্বাচনী প্রশাসনকে প্রভাবিত করতে পারবেন তাদের পক্ষেই বেশিরভাগ এই জিনিসটা চলে যায়। যেটা সংসদ নির্বাচন আমি দেখেছি যে কালো টাকা একটা বিরাট ফ্যাক্টর ছিল এবং প্রশাসন সেদিকে ঝুঁকেছে, যেহেতু সরকারের কোনো নির্দেশনা নেই কোনো প্রার্থীর ব্যাপারে, তো সেই কারণে তারা ঝুঁকেছে কিছু কিছু জায়গা ছাড়া। তো সেই জায়গা আমি মনে করি যে এটা অনেকেই আশঙ্কা করছেন যে এই উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ একটা সংঘর্ষ ঘটবে এবং তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ সংসদ নির্বাচনে যতখানি ভাঙনের মুখে পড়েছিল তার চাইতেও একটা বেশি ভাঙনের পর্যায়ে সৃষ্টি হতে পারে, সেরকম ঘটতে পারে। আবার অনেক জায়গায় বিএনপির যারা প্রার্থী আছেন তারাও শক্তিশালী প্রার্থী এবং সেখানেও তারা আওয়ামী লীগের যে সমর্থন পাচ্ছেন না স্থানীয় পর্যায়ে তা কিন্তু নয়, এবং আওয়ামী লীগের অনেক প্রার্থীও বিএনপি বর্জন করলেও তাদেরকে মৌন সমর্থনও বিরোধী দলের বিএনপি বা জামাতের নেতাকর্মীদের পাচ্ছেন, যেটা আমি সংসদ নির্বাচনে দেখেছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ সুভাষ দা। সকল ভাই এক ধরনের বিশ্লেষণ করেছেন। পাশাপাশি আমি যে বিশ্লেষণটি আপনার কাছ থেকে জানতে চাই এভাবে, আমি যে শুরুতে যেটি বলছিলাম যে দুজনের চেয়ারম্যান পদে দুজনের প্রার্থিতার মধ্যে নির্বাচন কমিশন বাতিল করেছে, সব মিলিয়ে আসলে প্রার্থিতা বাতিল হয়েছে 4 জনের, 2 জন চেয়ারম্যান পদপ্রার্থী, 2 জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তো এই জায়গাতে একটা বিষয় ছিল যে বিএনপি নির্বাচনে নেই, আবার বিএনপি নির্বাচনে আছে। আছে কীরকম? 122টি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার মধ্যে 81টি উপজেলায় বিএনপি নেতারা প্রার্থিতা করছেন যারা বহিষ্কৃত হয়েছেন দল থেকে। তো সব কিছু মিলিয়ে এই নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন? একরকম আছে যে আওয়ামী লীগ যেহেতু প্রতীক দেয়নি, তার মানে হচ্ছে আওয়ামী লীগ মানে স্বজন বাদে আওয়ামী লীগ মোটামুটি তাদের জন্য দলের নেতাকর্মীদের জন্য দরজা খোলা রেখেছে, আবার 81টি উপজেলা বিএনপি নেতারাও প্রার্থিতা করছেন। এটা গুরুত্বপূর্ণ আলোচনা, আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা অংশগ্রহণ করছি। আপনি লক্ষ্য করেছেন গতকালকে একটা সংবাদ প্রায় পত্রিকায় শিরোনাম হয়েছে, বরিশাল আগলঝড়ায় একজন বিএনপি নেতা রেজাউল ফয়েজ তিনি 1 মণ 36 কেজি আপনার দুধ দিয়ে গোসল করে বিএনপি ত্যাগ করেছে। আর তৃণমূল পর্যায়ের বিএনপির নেতারা বলছেন নির্বাচন না করলে রাজনীতি করে লাভ কি, এই তো বার্তা। আর শওকত মাহমুদ ভাই বললেন যে মন্ত্রী এমপিদের স্বজনরা তারা নির্বাচনে দাঁড়িয়েছে, এবং সেখানে পত্রিকার তথ্য হচ্ছে মন্ত্রী এমপিদের 19 জন আত্মীয়রা ভোটের মাঠে, কিন্তু চেয়ারম্যান পদে আবার বিএনপির সরাসরি নির্বাচন করছে 33 জন। আর 81 জনের যে কথা করলেন তারা তো প্রথম ধাপে বহিষ্কার হয়েছে, পরের বার বহিষ্কার হয়েছে 66 জন দ্বিতীয় ধাপের, আর সব মিলে 147 জন বহিষ্কার হয়েছে। তা বিএনপি যে বর্জন করছে সেই বর্জনের আপনি যদি বিশ্লেষণ করেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত কি ছিল সর্বশেষ? বিএনপির স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত এমন, কোর্ট এই উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগ নাই, এতে দলের নেতাকর্মীদের প্রতি কোনো নির্দেশনাও নাই, দলীয় নেতাকর্মীরা স্বতন্ত্র বা ব্যক্তিগতভাবে অংশ নিলে কি হবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই। অথচ বিএনপির মুখপাত্র নাম করে বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলছে, এবং আপনি মনে করবেন বিএনপির একটা পুরনো কৌশল আছে যে তারা এরকম বহিষ্কার করে, এই বহিষ্কার করে পরবর্তী নির্বাচনে
দেখা যাবে যে তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করে, এবং তার মানে কি, তার আগে আবার তারা দলীয় পদ পেয়ে যায়। 7ই জানুয়ারি যে জাতীয় নির্বাচন, সেখানেও কিন্তু কেন্দ্রীয় নেতারাও কিন্তু অংশগ্রহণ করেছিল, সাবেক সংসদ সদস্যরা বেশ কয়েকজন অংশগ্রহণ করেছিল। অতএব বিএনপির সবচেয়ে খারাপ যে দিকটি, যে তারা নির্বাচন বর্জন করছেন এবং অর্জন করবার জন্য। আমি তো কথা প্রায়ই বলি, 2014 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, 2018 নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 18 নির্বাচনে অংশগ্রহণ করার পর আপনি 7 জন যে প্রার্থী তারা জয়লাভ করলেন, তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন, তিনি শপথ দিলেন না। খুব ভালো কথা, কিন্তু শপথ না নিয়ে ওই শূন্য পদে আবার নির্বাচন হলো। ওই নির্বাচনে বিএনপির একজন প্রার্থী অংশগ্রহণ করলো ধানের শেষ প্রতীকে, এবং সে নির্বাচিত হয়ে সংসদে যোগ দিল। তাহলে বিএনপির কোনটা ঠিক কোনটা বিঠিক এবং কি বার্তা দেয়, এটা বিএনপির কর্মীরা বোঝে না। এই জন্যই বিএনপির তৃণমূল পর্যায়ের মানুষের মধ্যে শুধু হতাশা আর হতাশা, এবং যে কারণে এই দিন দিন বিএনপির তৃণমূল পর্যায়ের রাজনীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা কিন্তু সকলেই হাত গুটিয়ে ফেলেছেন। অনেকে রাজনীতিতে সক্রিয় হবার চেষ্টা করছেন, এবং যেটা স্বতন্ত্র হিসেবে সামনে আসার চেষ্টা করছেন। আপনি বলছেন বিএনপির তৃণমূলের নেতাদের মধ্যে হতাশা আর হতাশা, কিন্তু এখানে আওয়ামী লীগ প্রসঙ্গে যদি আসে, আওয়ামী লীগ এই নির্বাচনে দলীয় প্রতীক দেয়নি। তো এখন প্রশ্নটা হচ্ছে, ব্যাপারটি কেন দেয়নি আওয়ামী লীগ? আওয়ামী লীগ কি দলীয় প্রতীক দিলে পরে দলের নেতাদের একাধিক লোক প্রার্থী হওয়ার যে ব্যাপারটি, সেই জায়গাতে আমার শৃঙ্খলা নষ্টের একটা আশঙ্কা ছিল, আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা ছিল, সংঘর্ষের আশঙ্কা ছিল, এরকমটা তো কেউ কেউ বলছেন। না, ভাবা কথা শোনা কথা বলে তো লাভ নেই। আমরা তো প্রায় ভাবা কথা শোনা কথা নিয়ে কথা বলি এবং বিস্তৃত করি। আমি যে কথাটি খুব দৃঢ়তার সাথে বলবো, এই প্রতীক নিয়ে নির্বাচন তো ছিল না, কখনোই না, ছিল না। সেটা আওয়ামী লীগ মনে করেছিল উন্নত বিশ্বের অনেক জায়গায় প্রতীক নিয়ে লোকাল গভর্নমেন্টে ইলেকশন হয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও হয়। আর এই যে স্থানীয় সরকার নির্বাচনকে ওই অর্থে দেখবার চেষ্টা করেছিল। এখন মানুষের যে অংশগ্রহণের যে জায়গাটি, কেননা লোকাল গভর্নমেন্টের অনেকগুলো কিন্তু বিষয় থাকে শুধুমাত্র ওই স্থানেই সীমাবদ্ধ থাকে, এটা জাতীয় রাজনীতির সাথে অতটা সম্পৃক্ত হয় না। অনেকে নির্বাচন 6-12, 7-12 করেছেন। তা সেই জায়গায় তাদের নির্বাচন করবার যে সুযোগের জায়গাটি, সেই সুযোগটি আরও সম্প্রসারিত করেছে। কেননা পরীক্ষামূলকভাবে দেখা গেছে এখানে অনেকেই নির্বাচন প্রতীক থাকলে নির্বাচন করতে আগ্রহটা কমে যায়। অতএব সে ব্যাপারে তারা এখন নির্বাচন করার আগ্রহটা বেশি এসে গেছে। এটা এবার পরীক্ষামূলকভাবে, আবার যখন নির্বাচন আসবে তাহলে আবারও আরেকটা করবে পরীক্ষামূলকভাবে, আবার দিবে কে দিবে। পরিবর্তনটা খুবই স্বাভাবিক, আর পরিবর্তন মানিয়ে লইতে হইবে। আর একটা কথা বলি, এটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত, এটা আইনে কাঠামোর মধ্যে কোনো বিষয় না। অতএব এটা মনে রাখা দরকার, দল যদি আপনি মেনে থাকেন, দলের হাইকমান্ড যদি আপনি মানেন, দলীয় কাঠামো যদি আপনি স্বীকার করেন, আপনাকে দলের সিদ্ধান্ত মানতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ কাজল ভাই। 81 জন প্রথম ধাপের জন্য, 66 জন হচ্ছে দ্বিতীয় ধাপের জন্য, যেটা সামনে হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। এখন আরও তো বাকি আছে কয়েক ধাপ। তো এখন এই জায়গাতে বিএনপি কি বহিষ্কার ধারা অব্যাহত রাখবে? আজকে বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন তিনি বলছেন যে বিএনপি একটা সাগরের মতো বৃহৎ দল, এ দল থেকে এই পরিমাণ নেতা বহিষ্কৃত হলে বিএনপির কিছু যায় আসে না। এটি একরকম মন্তব্য, কিন্তু আরেক রকম মন্তব্য হচ্ছে এই 66 জন, 81 জন কিংবা সংখ্যাটা আরও বাড়ে যদি, এরা তো তৃণমূলে দলটাকে কোনো না কোনোভাবে সংগঠিত করে রেখেছিলেন, অথবা এরকম বহিষ্কার আসলেই কি একেবারেই প্রভাব রাখে না? ধন্যবাদ। প্রথমে আমি একটু প্রতীক নিয়ে বলি। আমরা প্রতীক নিয়ে খুব আলোচনা হচ্ছে, জি, কেন দিল না ইত্যাদি। একটা জিনিস মনে রাখতে হবে, গতবার যখন প্রতীক দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল, তখনও কিন্তু বহু জায়গায় প্রতীক ছাড়া নির্বাচন হয়েছে। যেমন আমার জেলা ব্রাউনবাড়িয়া ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে কিন্তু কোনো প্রতীক ব্যবহৃত হয়নি। তারপরে অনেক জেলায় এরকম হয়নি। কাজে এটা দলের সিদ্ধান্ত, দল কখন প্রতীক দেবে প্রতীক না দেবে। এবং দিস ইজ নট ফার্স্ট টাইম, গতবার কিন্তু ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে বহু জায়গায় প্রতীক দেওয়া হয়নি। পরের ধাপগুলোতে প্রথম ধাপে দেওয়া হয়েছিল, পরে দেওয়া হয়নি। কাজেই প্রতীক দেওয়া না দেওয়া নিয়ে আমরা যে অনেকেই অনেক কথা বলেন, এই উদাহরণ আগেও আছে। এবার আসেন আপনার প্রশ্নে, 87 আর 66, 147 প্রায় 150 নেতাকে বহিষ্কার করেছে।
যাদের 47 জন 147, হ্যাঁ, তো যাদের বহিষ্কার করেছে তারা কিন্তু কেউ নির্বাচন থেকে নিজেদের বিরত রাখে। প্রত্যাহার করে নেননি, একজনও না। তারা সবাই নির্বাচন করছে। এখন যে উপজেলায় এই 87 জনের 81 জনের কথাই প্রথমে আসি, যে উপজেলায় 81 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওই এটা কিন্তু জাতীয় নির্বাচন না, মনে রাখতে হবে স্থানীয় সরকার নির্বাচন। ওই উপজেলায় ওই ভদ্রলোক যিনি প্রার্থী, এই বহিষ্কৃত 81 জনের একজনের কথাই যদি বলি, তার একটা তার কিছু অনুগামী আছে, তার কিছু কর্মী আছে, সমর্থক আছে, যাদের সিংহভাগই বিএনপি ঘরানার। নেচারালি উনি একটা রাজনীতি করতেন। তো আপনি কি মনে করেন এই বর্জনের লিফলেটে তারা সবাই ভোটদান থেকে বিরত থাকবে? আমি তো মনে করি এর ন্যূনতম কোনো আশঙ্কাও নেই, ন্যূনতম কোনো সম্ভাবনা নেই, আশঙ্কাও নেই। কারণ আমি বহিষ্কার হয়েছি, কিন্তু আমার যারা অনুসারী আছে, আমি যখন নির্বাচন করছি তারা আমার সঙ্গেই থাকবে। এটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, বুঝছেন না? কাজে বিএনপির এই বর্জনের আহ্বান কতটুকু কার্যকর হবে এটা আমি যথেষ্ট সন্ধিয়ান। আর দাদা ওই প্রথমে যে উদাহরণটা দিল দুধ দিয়ে গোসলের, এটা আজকে আমিও সংবাদপত্র পড়েছি। ওই ভদ্রলোক কিন্তু একটা কথা বলেছেন যে ক্রমাগত বর্জনটা তিনি মেনে নিতে পারছেন না। এটা তার এই দল ত্যাগের, দুধ গোসলটা তো এটা প্রতীকী, মানে তার এই দল ত্যাগের একটা কারণ উনি হয়তো প্রকাশ্যে করেছেন। অনেকের মধ্যে কিন্তু এই ক্ষোভটা আছে। যদি একটা দল যদি 15 বছর নির্বাচন না করে, তাই না, অনেক নেতাকর্মী তো আছে আগামী নির্বাচনে আর তার মানে বয়সই, তার শারীরিক সক্ষমতাই তাকে অ্যালাউ করবে না নির্বাচন করতে, তাই না? কাজে এই বর্জনটা বিএনপির আর এই লিফলেট বিতরণ আমার কাছে এটা লোক দেখানোই মনে হয়। স্থানীয় সরকার নির্বাচনের ধরনটা ভিন্ন। বিএনপি আত্মতুষ্টিতে ভুগছে যে সংসদ নির্বাচনে তাদের কথায় কাজ হয়েছে, জনগণ ভোট দিতে যায়নি। এই নির্বাচনের পরে হয়তো এমন একটা স্টেটমেন্ট আমরা দেখব, কিন্তু প্রেক্ষিত এবং পরিবেশ সম্পূর্ণ আলাদা। আপনি খবর নিয়ে দেখেন তো বিভিন্ন উপজেলায় আসলেই জমজমাট নির্বাচনের একটা আভাস পাওয়া যাচ্ছে। এই জমজমাটের আরেকটা ব্যাপার, আওয়ামী লীগের কিন্তু অনেক জায়গায় একাধিক প্রার্থী আছে, সেই সুবিধাটা কিন্তু বিএনপি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। কাজেই বিএনপির এই যারা 81 জন, তাদের অনেকেই যে জয়লাভ করবেন এটা তো বলা যায় না, তাই না? এবং তারা যদি জয়লাভ করেন, হয়তো আওয়ামী লীগের একাধিক প্রার্থীর এই ভোট কাটাকাটির সুফলটা তারা পাবেন, প্লাস তাদের যারা কর্মী, সমর্থক, নেতা, অনুগামী তারা ভোটটা দেবেন। সেক্ষেত্রে কিন্তু বর্জনের আহ্বানটা কোনো কাজে আসবে বলে মনে করার সঙ্গত কোনো কারণ নেই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। শকত ভাই, এর আগে আপনি যদি বলছিলেন যে উপজেলা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলে যেরকম একটা ভাঙন দেখা গিয়েছিল, আপনি বলছিলেন এই উপজেলায় সেরকমটা দেখা যায় না উপজেলা নির্বাচনের ক্ষেত্রে। তো এখন আমি ব্যাপারটি এরকম করে জানতে চাই আপনার কাছে, ধরুন আওয়ামী লীগ প্রতীক দেয়নি, আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থী হয়েছেন বিভিন্ন উপজেলায়, কিন্তু এখানে এই পর্যন্ত আমরা বড় ধরনের কোনো বিশৃঙ্খলা, কোনো ধরনের আইনশৃঙ্খলা অবনতির খবর কোনো উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা থেকে এখন পর্যন্ত আসেনি। তো এটি ধরেন আওয়ামী লীগের এক ধরনের সাফল্য কিনা, এটি একভাবে দেখা যায়। আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি যে লিফলেট বিতরণ করছে ভোট বর্জনের জন্য, এবং বিএনপি বলছে যে গেল জাতীয় নির্বাচনেও তাদের কথা শুনে মানুষজন ভোট দিতে যাননি, এটি তাদের সফলতা। এখন ধরুন এরকম সফলতা এলো, তো এতে আসলে বিএনপির কি লাভ? মানে গেল নির্বাচনে মানুষজন ভোট দিতে যাননি, তার জন্য তো সরকার গঠনও থেমে থাকেনি, নির্বাচনও থেমে থাকেনি। এবারের উপজেলা নির্বাচন তো থেমে থাকবে না, কিংবা কেউ না কেউ তো এখানে জিতবেন। তো এতে বিএনপির কি লাভ? দেখুন, সংসদ নির্বাচনে বিএনপির আহ্বান জানিয়েছে ভোটাররা যেন না যায়। ভোটারদের নির্বাচনে না যাওয়ার একটা বড় কারণ ছিল আহ্বানের চাইতেও, এটা একটা ডিসাইডেড ইলেকশন ছিল, এটা রেজাল্ট ডিসাইডেড, যে এখানে আওয়ামী লীগই সরকার গঠন করছে আর কেউ সরকার গঠন করছে না। এবং সেই জায়গায় আমার এই ভোটের কোনো তেমন মূল্য আছে বলে ভোটাররা মনে করেন। এটা একটা বড় অংশ কিন্তু, এবং অনেকেই এটা যায়নি। সেমনি বিএনপির অনেক নেতাকর্মী আমার এলাকায় দেখেছি, তারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়ে তারা কাজ করেছেন। এখন উপজেলা নির্বাচন তো সরকার বদলের নির্বাচন নয়, এটা প্রথম কথা। সরকার বদলের নির্বাচন না হলে সেখানে ভোটার স্থানীয় ভিত্তিতে, যেমন আমার ইউনিয়নের ক্যান্ডিডেট হয়েছে, তারকে আমি জেতানোর জন্য আমি কাজ করব, সেটা একটা ফ্যাক্টর। এখানে পলিটিক্যাল ফ্যাক্টরটা তুলনামূলকভাবে কম। আওয়ামী লীগ দলীয় প্রতীক দেয়নি এই অর্থে তারা একটা কৌশল নিয়েছিল, এতে করে বিএনপি মনে করতে পারে যে আওয়ামী লীগের অনেক ক্যান্ডিডেট হবে, তাহলে বিএনপি যেন তাদের প্রার্থী নিয়ে নির্বাচনে হাজির হয়। কিন্তু বিএনপি আসেনি। প্রথম যখন স্থানীয় সংস্থার নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হলো, বিএনপি তার সমালোচনা করেছে, কেন স্থানীয় সংস্থার নির্বাচনে এই রাজনীতি ঢোকানো হচ্ছে, দলীয় প্রতীক ঢোকানো হচ্ছে। এখন বলছে
যে দলীয়ভাবে যা অংশগ্রহণের সুযোগ নেই, কারণ এটা দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ নাই। তো এটার অর্থটা কি? আমি মনে করি এই দ্বিমুখী মনোভাবটা কেন? এখানে যেটা হয়েছে যে এই স্থানীয় পর্যায়ে এই নির্বাচনে বিএনপি যারা দাঁড়িয়েছেন তারা মনে করেন যে বিএনপির তকমা ছাড়াও স্থানীয় পর্যায়ে তারা দীর্ঘদিন রাজনীতি করে যে কর্মী বাহিনী বা যে শুভাকাঙ্ক্ষী বাহিনী তৈরি করেছেন তারা তার নির্বাচনের জন্য যথেষ্ট। যেমন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অনেকেই প্রার্থী হয়েছেন, বিএনপি তাদের বহিষ্কার করেছে, কিন্তু তাদের প্রায় 90% নির্বাচিত হয়েছে। এখানে বিএনপির আহ্বান বা আহ্বান এটা কোনো কাজ করে না। কারণ আমার ভোটের হিসাব করেছি যে আমি যখন দাঁড়াবো বিএনপি যাবে না, তাহলে বিএনপির আহ্বানের পরও আমার ভোট কত আমি পেতে পারি, আমি এই ক্যালকুলেশন করেই তো আমি দাঁড়িয়েছি। অতএব সেই জায়গায় এটা আমি মনে করি যে এটা তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে এবং বলছে বিএনপি যে সমুদ্র থেকে 2-3 বালতি পানি ফেলে দিলেও সমুদ্রের পানির উচ্চতা কমবে না। আমি মনে করি যে এটা একটা অত্যন্ত ভুল এবং পর্যবেক্ষণ। কারণ একটা এলাকায় একটা উপজেলার চেয়ারম্যান পদে যদি বিএনপি থেকে বহিষ্কৃত একজন ব্যক্তি হন, সেই জায়গায় বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে যায় এবং তিনি কিন্তু বিএনপির প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাবেন ভবিষ্যতে। তো এই বিষয়গুলি তারা এইভাবে চিন্তা করছে না কেন? তারা তো খালি শুধু মনে করছে যে জন সমর্থনের যে আয়তন দিয়েই তারা সরকার পতন করে তারা নির্বাচন করে ফেলবে। এটা বাংলাদেশে এখন এই ক্যালকুলেশন কাজ করছে না। কারণ স্থানীয় পর্যায়ে মানুষ চিন্তা করে, যেটা জাকেরিয়া কাজল বলেছেন, আমার বয়স কত, আমি পরবর্তী 5 বছর পরে আমার অবস্থা কি হবে, আমি কি টিকতে পারবো, আমি কি বেঁচে থাকবো, আমার রাজনীতির কি ভূমিকা হবে। তারপরেও বিএনপির মধ্যে এই কমিটির ভাঙন, কমিটি নিয়ে নানা ধরনের খেলা এবং বলা হচ্ছে যে এটা ভেঙে অমুকরে আনা হবে, এর অনিশ্চয়তার মধ্যে থাকার চাইতে একটা লোক যদি মনে করে যে আমার হাতে যে যদি একটা স্থানীয় সংস্থার ক্ষমতাটা আসে তাহলে আমি আমার কর্মীদেরকে দিতে পারবো, তখন স্থানীয় বিএনপির অনেকেই কিন্তু তার প্রতি ঝুঁকে যাবে। জি, এটা হচ্ছে আপনার কথা। সুভাষ দা, খুব ছোট্ট প্রশ্ন আপনার কাছে, বিএনপির দলীয়ভাবে উপজেলা নির্বাচনে না থাকা আওয়ামী লীগের জন্য সুবিধা না অসুবিধা, কি মনে হয় আপনার জন্য? মানে আওয়ামী লীগের যারা প্রার্থী হয়েছেন, বিএনপি এমন একটি জায়গায় দাঁড়িয়েছে, আপনার নিশ্চয় মনে আছে বগুড়াতে একজন জনপ্রিয় নেতা ছিলেন আজিজুল হক মোল্লা। তিনি 91 সালে বিএনপির প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। 94 সালে তার দুঃখজনকভাবে তিনি মৃত্যুবরণ করেন। তার জায়গায় তার সন্তান জিয়াউল হক মোল্লা নির্বাচন করেন এবং পরপর 4 বার তিনি ধানের শীষের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তিনি 7 নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তিনি গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন সেটা বিএনপির ভাবা উচিত। বলছে, আমি বিএনপিকে খুব ভিতর থেকে চিনি, আমার বাবাও এমপি ছিল, আমিও একাধিকবার এমপি ছিলাম। এই দলের ভিতরে কাঠামো বলতে কিছু নাই। এই দল কিভাবে চলে বাংলাদেশের মানুষ সবাই তা জানে। অনেকে সাহস করে বলে না, আমি সাহস করে বলছি। অতএব আপনারা দেখতে পাবেন আগামী দিনে আমি নির্বাচনে জিতি কিংবা হারি সেটা তো নির্বাচনের ফলাফলের উপর অনেকে মন্তব্য করবেন, কিন্তু এই দলটা যে ক্রমশ তার অবস্থান হারিয়ে যাবে জনগণের কাছ থেকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি বহিষ্কার তো আসলে তার নাটক, কারণ এর আগে নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিএনপির থেকে যারা বহিষ্কৃত হয়েছিলেন তারা আবার পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তারা আবার দলে ফিরে এসেছিলেন। আমার কাছে এটা এক ধরনের নাটক মনে হয় এবং সেটাই কিন্তু আমরা দেখছি চোখের সামনে। আর যদি এরকম বহিষ্কার করতে থাকে, এই যে 147 জন, আপনি কি মনে করেন তাদের অনুসারীরা রয়েছে না? তারা তো কোনো দলের জায়গায় থাকবে না এবং তারা কিন্তু বিএনপির জন্য বড় বড় কাটা হয়ে দাঁড়াবে ওই নির্বাচনী এলাকায়। যে কারণে বিএনপির ভাবা উচিত, রাজনৈতিক কাঠামো যদি রাখতে চায় তাহলে বিএনপিকে মানুষের কাছে যেতে হবে, আর মানুষের কাছে যাওয়ার পথই হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা এবং নির্বাচনের বর্জনের সংস্কৃতি থেকে তাদের দূরে সরে আসা। এই কাজগুলো তো আমরা দেখছি। অর্থাৎ বিএনপির আওয়ামী লীগের কোনটা ভালো হবে খারাপ হবে, আর আওয়ামী লীগ তো তার নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই বড় হয়েছে। আওয়ামী লীগ জানে যে নির্বাচন তার তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক কাঠামো কত শক্তিশালী। আপনি খেয়াল করে দেখেন, যখন ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের সময় যখন আওয়ামী লীগের 4 জন সংস্কারবাদী নেতার উত্থান ঘটলো, কিংবা
আড়ালে আবডালে নানান রকম কথা আমরা শুনতে পেলাম, জনগণও শুনতে পেয়েছে। তখন কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি বিশাল সভা হয়েছিল এবং সে বর্ধিত সভা। সেই বর্ধিত সভায় পুরো তৃণমূল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভিতরে ছিল, বাইরেও ছিল, একেবারে গর্জে উঠেছিল। অর্থাৎ তৃণমূলের শক্তি কত আওয়ামী লীগ তা দেখিয়ে দেয় বারবার। শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছিল 16ই জুলাই 2007 সালে। তার 59 দিন পরে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। কিন্তু শেখ হাসিনা কিন্তু ইমিডিয়েট পাস্ট প্রাইম মিনিস্টার ছিলেন না, খালেদা জিয়া ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রাইম মিনিস্টার। জনগণের চাপে, বিশেষ করে এই ঢাকা মহানগরীতে, এই মহানগর আওয়ামী লীগের উদ্যোগে, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, সকলের উদ্যোগে 25 লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছিল মুক্তির দাবিতে। অতএব তৃণমূলের শক্তি কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। জি, অতএব আওয়ামী লীগের এই জায়গার থেকে আওয়ামী লীগের সরানো কেউ কখনো পারেনি। চেষ্টা অনেক হয়েছে, কিন্তু আওয়ামী লীগ তার নিজের গতিতেই, দুর্বার গতিতে এগিয়ে চলছে। জি কাজল ভাই, এই তৃণমূলকে আসলে কি মানে ব্যাপারটা কিভাবে করে ব্যাখ্যা করা যায়? ব্যাখ্যা করা যায় এইভাবে, ধরুন জাতীয় নির্বাচনগুলো গেল, 3টি জাতীয় নির্বাচনের কথা যদি বলি, বিএনপি 2টিতে গেল না, মাঝখানের 1টিতে গিয়েছে। তো জাতীয় নির্বাচনের সময় বিএনপি নেতাদেরকে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য দলীয় আহ্বান বা দলীয় সিদ্ধান্ত যেটি ছিল সেটি যেভাবে মানা হয়েছে, স্থানীয় সরকার শুধু এই ধাপে নয়, আরও অন্যান্য নির্বাচনেও আপনার ইউনিয়ন, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন, এই জায়গাতে মানেন না নেতারা। তো এই জায়গাতে বিএনপি তৃণমূলকে এরকম একটা চাপে রেখে আসলে লাভ লসের খাতায় বিএনপির কি যোগ হচ্ছে? বিএনপি তৃণমূলকে চাপে রাখছে না, তৃণমূল বিএনপিকে চাপে রাখছে। এটা আমরা এই উপজেলা নির্বাচনের পরে এটা প্রকাশ হবে। শুনেন, বিএনপির মধ্যে কিন্তু বেশ কিছু মানে গত নির্বাচন বর্জন, এই টানা বর্জনের উপরে বেশ কিছু অস্থিরতার প্রকাশ আমরা গণমাধ্যমে দেখছি। যেমন 2-3 দিন আগেই বোধহয়, কালকে না পরশু, আমি একটা জাতীয় দৈনিকে দেখলাম যে আন্দোলনের তহবিল তসরুফ নিয়ে বিএনপির মধ্যে গতকাল ক্ষোভ সৃষ্টি হয়েছে রাজশাহী, সিলেট, বিভিন্ন জায়গায়। তো এগুলি কিন্তু এই যে এসব অস্থিরতারই প্রকাশ, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের এরকম রিপোর্ট হয় এবং খুব স্পেসিফিক রিপোর্ট। আমি রিপোর্টটা পড়েছি, আমি ডিটেলসে যাবো না, সময় নেই। যে আন্দোলনের জন্য যে টাকা দেওয়া হয়েছে সেটা ব্যবহৃত, এগুলো কিন্তু আস্তে আস্তে আসবে। আর পূর্বে কোনো রাজনৈতিক দলের নিয়ে এরকম কোনো রিপোর্ট কখনো আমি দেখিনি। যাই হোক, আপনি যেটা বললেন, এই যে শওকত ভাই বললেন, আমিও বললাম যে ওখানে যারা এই 81 জন, 66 জন বাদে 81 জনের কিন্তু অনুসারী আছে এবং তারা কিন্তু বলেছেন এই বহিষ্কারের আগেই কিন্তু তারা গণমাধ্যমে বলেছেন যে আমার নেতা কর্মীদের অনুরোধে চাপে আমি নির্বাচনে অংশ নিচ্ছি, এরকম স্টেটমেন্ট কিন্তু আগেই এসছে। তো এরপরেও যখন বহিষ্কার হয়, তার মানে সেই অনুসারী নেতা কর্মীদের বিএনপির প্রয়োজন নেই। তৃণমূলে তো বিএনপি সেই বার্তাটাই দিচ্ছে। এই 81 জনের মধ্যে কে পাস করলো, কে ফেল করলো, দ্যাট ইজ এ ডিফারেন্ট আসপেক্ট। বাট এই 81 জনের যে অনুগত নেতা কর্মী আছে, বিএনপি তো একটা বার্তা দিয়ে দিল যে তোমাদের আমাদের দরকার নেই, তাই না? এটা ভাবার কোনো কারণ নেই যে আমি বিএনপির বিদ্রোহী প্রার্থী টার্মটা যেহেতু প্রচলিত সেজন্য আমি ব্যবহার করলো। বহিষ্কৃত আমার অনুসারীরা কি আমার মানে ওই পার্টিকুলার কেন্দ্রে আমাকে ভোট দেওয়ার জন্য আসবেন, নাকি এই সেন্ট্রাল নেতাদের লিফলেট দেখে ভোট দিতে আসবেন না? আপনার কি মনে হয়? এটা একটা বিষয়। আরেকটা বিষয়, ধরুন বিএনপি এই নির্বাচন কেন্দ্র করে, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন কেন্দ্র করে অনেক কেন্দ্রীয় পর্যায়ের নেতাকেও বহিষ্কার করেছে। পরবর্তীতে যারা আবার গেল জাতীয় নির্বাচনে আমরা দেখেছি বিভিন্ন দল থেকে বা কেউ স্বতন্ত্র আলাদা দল করেছেন, কেউ স্বতন্ত্র হয়ে করেছেন। তো এই জায়গাটাতে সুভাষদা যেটি বলছেন, বিএনপি কি দিন দিন ক্ষয়িষ্ণু হচ্ছে? শুনেন, বিএনপির মধ্যে অনেক ধরনের, শওকত ভাই যেটা বলেন যে বিভিন্ন ডিসিশনে কিন্তু বিএনপির মধ্যে বৈপরীত্য আছে। যেটা শওকত ভাই উদাহরণ দিলেন, আমি আর বলতে চাই না। প্রথমে বলছে প্রতীক ছাড়া কেন, এখন বলতেছে প্রতীক নেই আমরা যাবো কেন, এরকম। এই যে মির্জা ফখরুল সাহেবের যে ঘটনাটা, যেটা সুভাষদা বললেন, এটা নিয়ে তো বাজারে অনেক কথা আছে। 8 জন এমপির মধ্যে একজনকে আপনি জয়েন করতে দিলেন না, 7 জন করলেন, পরে আবার পাশ করে করলেন। লোকজন তো অন্য কথা বলছে। মির্জা ফখরুল সাহেব যদি সংসদে যেতেন, তিনি হয়তো শীর্ষ নেতাদের চেয়ে অনেক বেশি পপুলার হয়ে যেতেন, যার জন্য তাকে যেতে দেওয়া হয়নি সংসদে, এরকম কথাও তো বাজারে আছে। তো বিএনপির যিনি ফিউজিটিভ নেতা, তিনি কি দলের কল্যাণ চান না ব্যক্তিগত ইমেজ রাখতে চান, সে প্রশ্নটা তো এখন আছে। এবং বলা হচ্ছে যে মির্জা ফখরুল সাহেব যদি তখন সংসদে যেতেন, তিনি তার চেয়ে অনেক বেশি প্রমিনেন্স পেতেন, মানে রাজনীতিতে এক্সটার্নালি এবং ইন্টারনালি। তো এখন দলের শীর্ষ নেতা যদি ব্যক্তিগত ইমেজ রক্ষাকে দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, যেটা আমাদের মানে জনসাধারণের মনে করার যথেষ্ট কারণ আছে,
সেই দলের ভবিষ্যৎ নিয়ে তো একটা শঙ্কা থাকেই। আমি তো বারবার একটা কথা বলি, যতদিন দলের বিএনপির নেতৃত্বে এই তারেক রহমান থাকবেন ততদিন আওয়ামী লীগের জন্য একটা আশীর্বাদ হিসেবে এটা গণ্য। জি, আপনার কথা শকত ভাই, আমার কাছে মিনিট দুয়েক সময় আছে আপনার জন্য। আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে এই যে বিএনপি একের পর এক তাদের নেতাদেরকে হারাচ্ছে বা নির্বাচন থেকে নিজেদেরকে দূরে রাখছে, এই জায়গাটাতে বিএনপির অর্জনের জায়গায় কিছু হচ্ছে না বলে এর আগের আলোচনাতে আমাদের মোটামুটি আপনাদের তিনজনের বক্তব্যই উঠে এসেছে। কিন্তু যে প্রসঙ্গটা কাজল ভাই বলছিলেন যে গতকালকের একটি রিপোর্ট আন্দোলনের তহবিল তছরূপের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে, আজকে পত্রিকায় একটি রিপোর্ট আছে যে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে মানে কমিটির কেন্দ্রীয় জায়গাতে পরিবর্তন আসার একটা ইঙ্গিত, এবং সেখানে দলের নেতাদেরকে উদ্ধৃত করে বিভিন্ন রকম কথা হচ্ছে। তো যে দলটি নির্বাচনের পরে সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে চাইছে, তারা কি আন্দোলন জোরদার করতে পারছে নাকি নিজেদের অবস্থা নিয়ে বেশি জেরবার? এখন না, মজার ব্যাপার হলো যে সংসদ নির্বাচনে, দ্বাদশ সংসদ নির্বাচনে না যাওয়াতে রাজনৈতিকভাবে কি হয়েছে সেটার মূল্যায়ন ছাড়াই বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তটা নিয়েছে। তারা বলছে যে আমরা বর্জনের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে চাই। তো এটা আমি আশ্চর্য হয়েছি যে মূল্যায়নটাই তো হলো না, যে না গিয়ে তাদের কি ক্ষতি হয়েছে বা কি লাভ হয়েছে। কারণ মির্জা আব্বাস সাহেব স্ট্যান্ডিং কমিটি মেম্বার, তিনি বাইরে থেকে জেল থেকে বেরিয়ে বললেন যে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার চক্রান্ত হয়েছিল, বিএনপি বুঝতে পারে নাই, এই কথাটা তিনি বলেছেন। তারপর মাহমুদুর রহমান মান্না বলেছেন বিএনপি আন্দোলনে রাষ্ট্র ক্ষমতার মুখোমুখি হতে চায় না। এই বিষয়গুলো তো মূল্যায়ন করা প্রয়োজন ছিল, যে নির্বাচনে না গিয়ে আমার কি ক্ষতিটা, সেই ছাড়াই সেটা বাদেই কিন্তু তারা নির্বাচনে গেছে একটি ইয়ের কারণে, যে যারা সংসদ নির্বাচনে প্রার্থী হবেন তারা যখন প্রার্থী হতে পারেন নাই, তাহলে উপজেলা নির্বাচনে কাউকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া যাবে না, এটা একটা। আর বিএনপির বহিষ্কার এইসব নাটকের মধ্যে আপনারা যে উদাহরণটি উল্লেখ করছেন না, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে মাহমুদুদ্দিন খোকন সে নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার পর তারা বহিষ্কার করা হয়েছে। কেন? এটা একটা ভালো খেললো, আবার সেই বহিষ্কার তো উইথড্র করা হয়েছে। তাহলে এই বিষয়গুলো তো তারা চিন্তাও করে না যে কেন বহিষ্কার করব, যেই লোকটা কিনা সরাসরি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলতে সক্ষম, কারণ সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্টের সেই স্ট্যান্ডিং আছে। তো এই জায়গায় বিএনপির এই মূল্যায়নগুলো আশ্চর্য লাগে। আমি সকল তাহলে প্রশ্ন রাখছি, বিএনপি কি আসলে প্রতিদ্বন্দ্বিতা কার সাথে, দলের নেতাদের একজনের আরেকজনের সঙ্গে নাকি আওয়ামী লীগের সঙ্গে? না, এখন তো মানে জিনিসটা মনে হচ্ছে যে এটা বিএনপি বনাম বিএনপি, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, এই ফাইটটা এই জায়গায়। এবং আমি আমার কথাটা এই কারণে শেষ করছি, পাকিস্তানের সবচেয়ে বড় আলেম হিসাবে যিনি চিহ্নিত এখন বা বিবেচিত হন, জনাব তকি ওসমানী, ইনি পাকিস্তানের সরই কোর্টের আপিল বিভাগের বিচারপতি ছিলেন। তার পিতার একটা খুব বিখ্যাত বই আছে মারিফুল কোরআন, কোরআনের তাফসীর গ্রন্থ। তকি ওসমানীর একটা আর্টিকেল আছে, আমি পড়ছিলাম সেদিন। তিনি বলছেন যে নির্বাচন হচ্ছে একটি শাহাদাত বা সাক্ষ্য প্রদান, মানুষকে একটা সুযোগ দেওয়া হয় যে মানুষ ভালো মানুষের পক্ষে বা সাক্ষ্য দেবে, খারাপ মানুষের বিপক্ষে সাক্ষ্য দেবে। যারা নির্বাচন বর্জন করে এটা শরীয়তের দৃষ্টিতে এটা বৈধ নয়, আর মানুষকে আল্লাহ এই সুযোগ দিয়েছে, এই সুযোগ তাকে নিতে হবে। সুভাষ দা, আপনি শেষ মন্তব্য করবেন যদি। মানে আমাদের তিনজনেরই, আপনারও খুবই পছন্দের একজন কবি হেলাল হাফিজ, এবং হেলাল হাফিজের একটা খুব জনপ্রিয় কবিতা আছে ফেরিওয়ালা। ফেরিওয়ালা কবিতার একটি লাইন হচ্ছে, ভুল রমণীর ভালোবাসায়, ভুল নেতাদের জনসভায়। নেতা যদি ভুল নেতা হয়, রাজনৈতিক কাঠামো যদি না থাকে, তার পরিণতি কি হয়? এখনকার বিএনপির দিকে তাকিয়ে বিএনপির নেতারাই মন্তব্য করে, বিএনপির কর্মীরা হতাশা ব্যক্ত করে, দীর্ঘশ্বাস ছাড়ে। তা যেই দলের ভিতরে এত দীর্ঘশ্বাস, সেই দল জনগণের সামনে দাঁড়াতে সবসময় ভয় পাবে এবং জনগণের মুখোমুখি হবে না। সকালে একজনকে বহিষ্কার করবে, বিকেলে আবার প্রত্যাহার করবে, আবার বহিষ্কার হবে। এই যে একসময় বিজ্ঞাপন ছিল না যে কমিটি খেলা, এটা বহিষ্কার খেলা। তো এতে বিএনপি জনগণ থেকেই দূরে সরে গেছে, জনগণই বিএনপিকে বহিষ্কার করে দিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, আগামী দিনে আরও দেখতে পাবো। না, আমি যেটা মনে করি বিএনপি আসলে মানে তাদের ওই যে শকত ভাই যেটা হলো, কোনো মূল্যায়ন বা কোনো সার্ভে বা কেন এটা হলো কি হলো এগুলোই ধার, কারণ বিএনপির সিদ্ধান্ত আসে এক জায়গা থেকে, এবং যিনি সিদ্ধান্ত নেন তাকে, তিনি কিন্তু টেলিফোন নির্ভর সিদ্ধান্ত নেন। আর সুভাষ দা যখন তাকে ফোন করে সুভাষ দার মতো বলে, শকত ভাই যখন ফোন করে শকত ভাইয়ের মতো পরিস্থিতি ব্যাখ্যা করে, আমি যখন ফোন করি আবার মতো। আমি আপনি কেউ ফোন করি না, উদাহরণ দিচ্ছে, ওটাই মেইন। ওনার নেতারা যখন যিনি তাকে ফোন করেন
তিনি তার মতো করে পরিস্থিতি ব্যাখ্যা করেন, আর তিনি তখন নিজের মতো করে একটা ডিসিশন নেন। কাজে এই চতুষ্মুখী ধারণায় যেটা হয় তার ফল আমরা দেখি অসহযোগ ইত্যাদি ইত্যাদি, বালখিল্য আচরণ, বালখিল্য সিদ্ধান্ত, যার পরিণাম আজকের এই বিএনপি। তিনজনকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদককে। আগামীকাল আবারও দেখা হবে 10টা। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।